পেছনে সরো। কি হয়েছে ওর? পেছনে। খুন? ও মাই গড, এ তো মরে গেছে। রোহন, এর নাম হলো রোহন। আপনি এই ক্লাবের মালিক, ইয়েস স্যার। আর এর অস্বাভাবিক মৃত্যুর ব্যাপারে আপনিই প্রথম জেনেছেন। ইয়েস স্যার। স্যার, এর সবার সামনে হঠাৎ করে নিচে পড়ে গেল। এর নাক দিয়ে তখন রক্ত বের হচ্ছিল। আমি যখন ওর পালস দেখলাম তখন দেখলাম যে ও তো মারা গেছে। কার পার্টি চলছিল এখানে? স্যার, মিস কামিয়ার এঙ্গেজমেন্ট পার্টি ছিল। আচ্ছা, আপনার এনগেজমেন্ট পার্টি চলছিল, তার মানে ওকে আপনি চিনতেন? না স্যার, আরে আই মিন আমি জানি না একে। ইনফ্যাক্ট আমার ফ্রেন্ডসরাও জানে না, তাই না? তাহলে কি এ উইদাউট ইনভাইট হঠাৎ করে ঢুকে পড়ে এখানে? হ্যাঁ, হয়তো হয়তো ড্রিঙ্ক করতে এসেছিল। ড্রিঙ্ক করতে এসেছিল নাকি বিষ খেতে? বিষ? হ্যাঁ, বিষ। যেভাবে ওর নাক থেকে রক্ত বেরোচ্ছে তাতে মনে হচ্ছে ওকে বিষ দেওয়া হয়েছে। আচ্ছা, এর গলার শিরায় কালো দাগ পড়ে গেছে স্যার, মনে হচ্ছে কোনো স্ট্রং বিষ। স্যার, স্যার বাথরুম থেকে এই সাদা পাউডার আর এই সিরিঞ্জগুলো পেলাম। স্যার, হতে পারে মৃত্যু হয়তো ড্রাগের ওভারডোজের জন্য হয়েছে। হ্যাঁ বলুন ম্যাডাম, আপনি আপনার এনগেজমেন্টে এতটাই আনন্দিত ছিলেন যে নিজেদের গেস্টকে ড্রিঙ্কসও করিয়েছেন আর সাথে ড্রাগসও দিয়েছেন? হ্যাঁ কি প্রশান্ত বাবু, এসবও হয় আপনাদের ক্লাবে? না স্যার, আমার বিশ্বাস করুন, আমি জানতামই না যে ক্লাবে এই সমস্ত কিছু হয়। কামিয়া, তুমি আমার ক্লাবে এই সমস্ত কিছু করছো? আপনার সিকিউরিটি গার্ড এই ক্লাবের ভেতরে আসার লোকগুলোকে নিশ্চয়ই চেক করে। হ্যাঁ, তাহলে ওরা ড্রাগসটা কেন পেল না? আমি এদের সবাইকে চাকরি থেকে বার করে দেবো। বের করে দিন বা রাখুন, ক্লাবটা এমনিতেই বন্ধই থাকবে যতক্ষণ না কেসটা সলভ হচ্ছে। স্যার, হ্যাঁ প্যাট্রিক, পুরবি, এখানে যে কয়জন প্রেজেন্ট আছে সবাইকে অ্যারেস্ট করো, আর স্টাফেদেরকেও। কিন্তু স্যার আমাদের কেন? কারণ হতে পারে যে বিষ কিংবা ড্রাগস রোহানের ড্রিঙ্কে আপনাদের স্টাফেদের মধ্যে কেউ মিশিয়ে দিয়েছে। হ্যালো এসিপি বর্ধমান। বসুধা, আমাকে একটা কথা বলুন, আপনার ছেলে আর বৌমা কোন দেশে অ্যারেস্ট হয়েছে? ও নোরা জিবিয়া। নোরা জিবিআইতে? হ্যাঁ। এই দেশে ড্রাগের সাজা ডেথ। ওর ব্যাগ থেকে এত ড্রাগস পাওয়া গিয়েছিল, তাহলে এটা তো কোনো ছোটখাটো অপরাধ নয়, আর তাও ওই রকম একটা দেশে। হ্যাঁ, আমি জানি, এর জন্যই তো স্যার আপনার কাছে এসেছি। কিছু করুন না প্লিজ। আচ্ছা, আপনার ছেলের ব্যাগ কি রাস্তায় এমনি পড়েছিল, না ওর আশেপাশে কেউ ছিল যে ড্রাগসটা ওর ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিতে পারে? কারোর উপর সন্দেহ হয় আপনার? না স্যার, এরকম তো নিজের শত্রুদের সাথেও করবে না। হ্যাঁ, আপনি একদমই ঠিক বলছেন, কিন্তু যে কেউ প্রতিশোধ নেওয়ার জন্য যা ইচ্ছে তাই করতে পারে, যেটা আপনার ধারণাই নেই। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, যে যতীন আর মনিকার কারোর সাথে কোনো শত্রুতা ছিল বা কোনো ঝগড়া ছিল? না স্যার, আমার যতীন খুব সাদাসিধে ছেলে, ওর সাথে কারোর কোনোদিন লড়াই ঝগড়া হয়নি, কোনো শত্রু নেই ওর। আর মনিকা আমার বৌমা, ওর তো কোনো পরিবারই নেই, সাদাসিধে খুব ভালো মেয়ে, কোনো শত্রু নেই আমাদের। ঠিক আছে বসুধা দেবী, আমি আপনাকে প্রমিস করছি আমরা পুরো চেষ্টা করব। আমি আজই ওখানকার অথরিটির সাথে কথা বলছি, আপনি নিশ্চিন্ত হয়ে বাড়ি যান। প্রবি, ওনাকে একটু স্যার, আসুন
আপনি একদম চিন্তা করবেন না। থ্যাংক ঠিক আছে। কিন্তু স্যার ওখানকার পুলিশ আমাদের কথা শুনবে কেন? ওখানে ড্রাগসের ব্যাপারে আইন খুব কড়া, এর সাজা মৃত্যু। হ্যাঁ ভাই, কিন্তু কিছু তো করতেই হবে। ওরা যদি নিরাপরাধ হয় তাহলে আমরা তো এইভাবে ওদের দুজনকে মরতে দিতে পারি না। সেটাই তো, আমি ওখানকার হেডকোয়ার্টারের সঙ্গে কথা বলে দেখি, দেখা যাক। ততক্ষণ একটা কাজ করো, এই রোহনের বাড়িতে গিয়ে খোঁজ নাও যে সত্যি এই কামিয়া ওকে মানে রোহনকে চিনতো কি না। যাও। স্যার হ্যাঁ। হ্যালো, কানেক্ট মি টু জিভিয়া নার্কোটিক্স ডিপার্টমেন্ট। হ্যাঁ। হ্যালো, দিস ইজ দ্য নার্কোটিক্স ডিপার্টমেন্ট অফ জিভিয়া। ইয়েস। আমি ইন্ডিয়া থেকে এসিপি প্রদ্যুমান বলছি, সিআইডি থেকে। আমি কি আপনাদের ডিপার্টমেন্টের সিনিয়রের সাথে একটু কথা বলতে পারি? অফিসার ওয়াংদাং স্পিকিং। অফিসার ওয়াং, আমি এসিপি প্রদ্যুমান বলছি ইন্ডিয়া থেকে। হ্যালো স্যার। স্যার, একটা রিকোয়েস্ট আছে, আমার কিছু ইনফরমেশন চাই। আপনারা দুজনকে ড্রাগস ট্রাফিকিং এর অপরাধে অ্যারেস্ট করেছেন, মিস্টার যতীন কুমার আর তার স্ত্রীকে মনিকাকে। ইয়েস স্যার, এই খবরটা আমরা এয়ারপোর্ট থেকে পেয়েছিলাম। গত কয়েক মাস ধরে এটা একটু বেশি হচ্ছিল। ইন্ডিয়া থেকে ড্রাগস আসছিল আমাদের দেশেতে, আর আমরা এটা একদম সহ্য করব না। ফরগিভ মি অফিসার ওয়াং, কিন্তু আমি কি জানতে পারি এই ড্রাগস সত্যি এই দুজনেরই ছিল? মানে আমি বলতে চাইছি, ওদের কাছেই ছিল কি প্রথম থেকে, নাকি কোথাও কেউ প্ল্যান করেছে ওদেরকে ফাঁসানোর জন্য? 200% শিওর স্যার। কারণ আমরা জানতে পেরেছি ওদের ব্যাগ কখনো কারোর হাতে যায়নি, আর না আমরা কোথাও পড়ে থাকতে পেয়েছি। মানে ড্রাগস ওদেরই। একটা রিকোয়েস্ট ছিল স্যার, আমি কি ওদের দুজনের সঙ্গে কথা বলতে পারি? শিওর স্যার, কিন্তু আপনাদের মধ্যে যে কথাবার্তা হবে তা আমাদের উপস্থিতিতে হতে হবে। আমি ফোনটা স্পিকারে রাখবো। অ্যাবসলিউটলি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের দেশের সিআইডি অফিসার এসিপি প্রদ্যুমান তোমাদের সাথে কথা বলতে চাইছে। নাও কথা বলো। হ্যালো, প্লিজ আমাদেরকে বাঁচান স্যার। স্যার, আমরা কিচ্ছু করিনি স্যার, আমাদের এখান থেকে বার করুন। যতীন, একদম ভয় পাবে না। আগে এটা বলো, ওই ড্রাগস তোমাদের কাছে এলো কি করে? আমি বলতে চাইছি, তোমাদের ব্যাগে এলো কি করে? হ্যাঁ, তোমরা ওই ব্যাগটা কোথাও রেখেছিলে বা ফ্লোরে রেখেছিলে? না স্যার, ওই ব্যাগ আমরা কাউকে দিইনি, একদম নতুন ব্যাগ স্যার। নতুন ব্যাগ ছিল? কবে কিনেছিলে? কোথা থেকে কিনেছিলে? স্যার, ওই ব্যাগ আমরা কিনিনি স্যার। আমাদের বিয়ের পর আমরা লাকি ড্রতে জিতেছিলাম ওটা, ওই ব্যাগগুলো আর এই দেশে হানিমুন ট্রিপটাও। লাকি ড্র আর ট্রিপও? কি করে পেয়েছিলে এই লাকি ড্র? মনিকা, ওই ওয়েবসাইটের নাম কি ছিল? স্যার, প্রাইজ লাভ নামে একটা ওয়েবসাইট আছে, prizelav.com। স্যার, যখন আমরা আমাদের বিয়ের রেজিস্ট্রি করে কোর্ট থেকে বেরোচ্ছিলাম। হ্যালো ম্যাম। হ্যালো স্যার। হ্যালো। ওয়েল, ফার্স্ট অফ অল অনেক অনেক শুভেচ্ছা তোমাদের। থ্যাংক ইউ। আমি হলাম আশা, আর এই আমার পার্টনার। আমরা prizelav.com থেকে এসেছি। আমরা নিউলি ম্যারিড কাপলদের জন্য এক্সক্লুসিভ কন্টেস্ট নিয়ে এসেছি। আপনারা অংশগ্রহণ করবেন? স্যার, এটা একটা স্ক্র্যাচ কার্ড, এটা আপনাকে স্ক্র্যাচ করতে হবে, আর যদি আপনি জিতে যান তাহলে আপনি অ্যাব্রড হানিমুন প্যাকেজ ফ্রিতে পাবেন। তুমি স্ক্র্যাচ করো না যতীন। না না মনিকা, তুমি আমার জন্য খুব লাকি, তুমিই করো। ওকে। ও মাই গড, কনগ্রাচুলেশনস, আপনারা জিতে গেছেন। ওয়াও যতীন। চলো, ভালোই হয়েছে। এবার হানিমুনে কোথায় যাব সেটাও ঠিক হয়ে গেল। তাহলে আমাদের গিফট কোথায়? স্যার, সেটার জন্য আপনাকে আমাদের অফিসে আসতে হবে। ইয়েস, প্লিজ কাম। চলো না। আপনি ওই আশা আর রোহানকে জিজ্ঞেস করুন না, ওরাই ওই ব্যাগ দুটো দিয়েছিল প্রাইজের সাথে। এক মিনিট মনিকা, কি নাম বললে তুমি? আবার বলো। আশা আর রোহান। রোহন। আচ্ছা মনিকা, মন দিয়ে শোনো, যদি তোমরা নির্দোষ হও তোমাদের কোনো ক্ষতি হতে দেবো না, একদম চিন্তা করবে না। স্যার প্লিজ। টেক দেম অ্যাওয়ে। স্যার প্লিজ,
স্যার আমাদের কথা বিশ্বাস করুন স্যার। স্যার প্লিজ, আমরা কিছু করিনি স্যার। ওই ড্রাগস আমাদের নয় স্যার। এসিপি স্যার, ইয়েস অফিসার ওয়াং। আপনাদের হাতে 48 ঘন্টা আছে। যদি এরা নির্দোষ প্রমাণিত হয় তো ঠিক আছে, না হলে এই দেশে ড্রাগস স্মাগলিং করার একটাই সাজা, মৃত্যুদণ্ড। 48 ঘন্টা, 48 ঘন্টা। পুরবি তাড়াতাড়ি বসুধা দেবী। স্বপ্নতেও ভাবিনি যে আমি তোমার মতো এত সুন্দরী একটা বউ পাবো, আর আমি তোমার সাথে এই সুন্দর দেশে হানিমুনের জন্য আসবো। কাম ইন। স্যার টাওয়েল। বাথরুমে। ইয়েস স্যার, কাপল ইজ হিয়ার। ডোন্ট মুভ, হ্যান্ডস আপ। হোয়াটস হ্যাপেনিং হিয়ার? চেক দ্য ব্যাগ। কিন্তু আমরা কি করেছি স্যার? বলছি। আপনি আমাদের ব্যাগ কেন চেক করছেন? গট ইট, কাম অন। হোয়াট ইজ দিস? কি এগুলো? এইসব যতীন, এই প্যাকেটগুলো আমাদের ব্যাগে কি করে এলো? আমি কি করে জানবো মনিকা? এইসব প্যাকিং তো তুমি করেছিলে না? কিন্তু যখন আমি প্যাকিং করেছিলাম এই প্যাকেটগুলো ছিল না। আর এই প্যাকেটগুলোয় কি আছে? নির্দোষ সাচ্ছ, হ্যাঁ? তোমরা জানো না এই ব্যাগের মধ্যে কি আছে? না স্যার। দিস ইজ ড্রাগস। ড্রাগস? আর তোমাদের জানা উচিত এই দেশে ড্রাগের সাজা ডেথ। হ্যালো 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 গাইস, থ্যাংক ইউ সো মাচ যে তোমরা আমার এঙ্গেজমেন্ট পার্টিতে এসেছো। তাই যত এনজয় করার করে নাও, কারণ বিয়ের পার্টিতে আরো অনেক মজা হবে। ইউ গাইস এনজয় মিউজিক। এই ফটোটা ভালো করে দেখুন, একে কি আপনি চিনতেন? স্যার এটা তো রোহন। এই যতীনকে লাকি ড্র জিতিয়েছিল, কিন্তু ওর কি হয়েছে? ওকে খুন করা হয়েছে। কি? হ্যাঁ হ্যাঁ, আমাদের মনে হচ্ছে রোহনের কেস আর যতীন মনিকার কেস, এই দুটোর মধ্যে কানেকশন আছে। আমি তো মনে করছি এই রোহনই যতীনের ব্যাগে ওই ড্রাগস রেখেছিল। কিন্তু এ তো ট্রাভেল এজেন্ট, ও এটা কেন করবে? ও ট্রাভেল এজেন্ট ছিল না ড্রাগ ডিলার, সেটা তো সময়ই বলে দেবে। স্যার আমি দয়াকে ইনফর্ম করে দিচ্ছি। বসুধা দেবী একটু বলুন আমাকে, এই ট্রিপের টিকিটস, ওই ব্যাগ, নতুন ব্যাগ, যতীন আর মনিকাকে কোথায় দেওয়া হয়েছিল? স্যার এদের অফিস শান্তিনগরে। যতীনকে এরা ওখানেই ডেকেছিল। আচ্ছা, আর
রোহনের সাথে তো একজন মহিলাও ছিলেন ওই এজেন্সির। হ্যাঁ, ওর নাম আশা। ওর স্কেচ বানাতে আপনি কি আমাদের সাহায্য করবেন? হ্যাঁ হ্যাঁ। এই প্রতিবেশীরা কিন্তু বলেছিল যে রোহনের আত্মীয় স্বজন বলে সেরকম কেউ নেই। কি করে জানতে পারবো ওর সম্পর্কে? ফ্রেডি, যে লোক যেখানে থাকে ওর বাড়ির মধ্যে পড়ে থাকা জিনিস দেখে বোঝা যায় যে ওই লোকটা কেমন। ফ্রেডি, এই দেখো, যতীন আর মনিকা ছাড়া আরো কত এমন নতুন বিবাহিত দম্পতি ছিল যাদেরকে রোহন হনিমুন প্যাকেজে পাঠিয়েছে, আর এদের সবার ব্যাগেই ওই ড্রাগস রাখা ছিল। এই যতীনের কপালটাই খারাপ যে ও ধরা পড়ে গেল। স্যার, বালিশের ভিতর ড্রাগস। এই ট্রাভেল এজেন্সির নামে রোহন কে জানে কবে থেকে এই কালো ধান্দা শুরু করেছে। তাহলে রোহনকে মারলোটাকে? কোনো রাইভাল গ্যাং, কিংবা এটাও হতে পারে যে ওর গ্যাংয়েরই কেউ ওকে মেরে দিয়েছে। কারণ যখন এই যতীন আর মনিকা ধরা পড়লো, ওরা ভাবলো যে আমরা যে কোনো ভাবেই রোহানের কাছে পৌঁছে যাবো। হতে পারে। এটা কি? রোহানের ঘরে এতগুলো আর্টক্রাফট, হ্যান্ডিক্রাফটের। হ্যাঁ, মনে হচ্ছে এই রোহনের হ্যান্ডিক্রাফটেড জিনিসের খুব শখ ছিল। শখ ছিল? ওর ঘরের এই পরিস্থিতি দেখে মনে তো হচ্ছে না যে ওর হ্যান্ডিক্রাফটের শখ ছিল। এক মিনিট, ওখানে ওই ফাইলে রিসিপ্টস আছে, কুরিয়ারের রিসিপ্ট, কোনো হ্যান্ডিক্রাফট শোরুমের, জঙ্গিপুরা থেকে। আচ্ছা, এই হ্যান্ডিক্রাফট গুলো ওখান থেকে আসেনি তো? এবার ব্যাপারটা বুঝতে স্যার, পারলাম। আপনি জানতে পারলেন কিছু এই রোহনের মৃত্যুর কারণ? ব্রেন হ্যামারেজ। এই দেখো, এই ব্লাড সেলস গুলো দেখছো? যখনই মেলিন ও রক্তে মেশে ওর ব্লাড সেলস এনলার্জ হতে শুরু করে, আর ক্রমে ক্রমে এত বেড়ে যায় যে ফেটে যায়। এরই কারণে ব্রেন হ্যামারেজ হয় আর এ মারা যায়। আচ্ছা, এটা তো ওই ড্রাগের মধ্যে থাকে না? কি নাম যেন? ক্র্যাক ডেটক্স। খুব ইন্টেলিজেন্ট ভাই। হ্যাঁ, কিন্তু এই রোহন তো, ও তো ড্রাগ ডিলার ছিল। ও তো জানে যে কতটা ড্রাগ নিতে হয় আর কতটা নিতে হয় না। তাও যদি ওভারডোজেও মারা যায় তো কেউ জোর করে ওকে ড্রাগ দিয়েছিল। তুমি ঠিক বলেছো। আর জানো এই ড্রাগটা আমি কোথায় পেয়েছি? এর পেটের মধ্যে হোয়াইট ওয়াইনে মেশানো ছিল। আর এটা হলো সেই গ্লাসটা যাতে করেও ওয়াইন খেয়েছিল, আর এটাতেই ড্রাগ মেশানো ছিল। আঙুলের ছাপ 3 জন আলাদা মানুষের পাওয়া গেছে। এর মধ্যে একটা তো নিশ্চয়ই রোহনের। রাইট, কিন্তু বাকি দুটো কার সেটা এখনো জানা যায়নি। দ্বিতীয় ছাপটা তো ওই বারটেন্ডারের হবে যে ওই মদটা গ্লাসে ঢেলেছে। আর তৃতীয়টা? তৃতীয় চিহ্ন জানার জন্য পার্টিতে যতজন উপস্থিত ছিল তাদের সবার আঙুলের ছাপ নিতে হবে। আর হ্যাঁ, এই দেখো, এই সমস্ত জিনিসগুলো যেগুলো বাড়ি থেকে পাওয়া গেছে। তো এগুলো কি? আসলে বন্ধু, এই সব জিনিসগুলো ভেতর থেকে ফাঁপা। এই দেখো, ড্রাগস। ওহো, তাহলে এর মধ্যেও ড্রাগসের খোঁজ পাওয়া গেল। তার মানে এই হ্যান্ডিক্রাফটসের মধ্যে ড্রাগস রেখে ওরা জঙ্গিপুরা থেকে এখানে নিয়ে আসতো। ওই হ্যান্ডিক্রাফটের আড়ালে ড্রাগসের ব্যবসা চলছে। ট্রাভেল এজেন্সির থেকেও কিছু জানা যেতে পারে। স্যার, এই নামে কোনো এজেন্সিই নেই। আর যতীন আর মনিকা যে সো কল্ড অফিসে গিয়েছিল সেই অফিসটাও নেই, একটা খালি ফ্ল্যাট পড়ে রয়েছে। আর ফেডরিক, ওই বাকি কাপলদের কি হলো যাদেরকে বিদেশে পাঠিয়েছিল লাকি ড্রর মাধ্যমে এই রোহন? স্যার, টোটাল 7টা কাপেলকে হানিমুনে পাঠিয়েছিল এই রোহন। তাদের মধ্যে 4টে এখন শহরে নেই। আর বাকি 3টে?
বাকি তিনটে তো এসে গেছে। চলো ওদের সঙ্গে কথা বলি। স্যার আমাদের এখানে কেন ডাকা হয়েছে? আমরা কিছু করিনি। ঘাবড়াবেন না, আমরা আপনাদের সঙ্গে কিছু কথা বলতে চাই। কোন ব্যাপারে? আপনারা সবাই এই ফটোগ্রাফ দুটো দেখুন, এদের নিশ্চয়ই আপনারা চিনবেন। এক মিনিট। হ্যাঁ, ইনি আমাদের লাকি ড্রয়ের মাধ্যমে হানিমুন ট্রিপে পাঠিয়েছিলেন। স্যার আমাদেরও। আচ্ছা, তাহলে এরাই ছিল আপনাদের সাথে। ঠিক কিভাবে এরা যোগাযোগ করেছিল? স্যার এরা আমাদেরকে কোর্টের বাইরে কন্ট্যাক্ট করেছিল। আর তারপরে কোনো ব্যাগও নিশ্চয়ই দিয়েছে। হ্যাঁ স্যার, আমাদেরকে ব্যাগ দিয়েছিল, কিন্তু আফসোস যে এয়ারপোর্টে আমাদের সব জিনিস চুরি হয়ে গেছিল। স্যার আমাদের সুটকেসও হোটেল রুম থেকে উধাও হয়ে গেছিল। আর আপনাদেরও কোর্টের বাইরেই কন্ট্যাক্ট করা হয়েছিল? না, আমরা তো শপিং করছিলাম এনকে মার্কেটের কাপড়ি দোকানের বাইরে। আর আমাদের তো এটাও বলেছিলেন যে ওনার সুটকেসের শোরুম আছে। আর আপনাদের ব্যাগ? আমাদের ব্যাগও হারিয়ে গেছে। আপনাদের সবাইকে ব্যবহার করা হয়েছে লাকি ড্রয়ের বাহানায়। ব্যবহার করেছে? ড্রাগস স্মাগলিং করা হয়েছে আপনাদের ব্যাগের মধ্যে রেখে, আপনাদেরকে দিয়ে। আর একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, ভবিষ্যতে কোনো লটারি বা লাকি ড্রর ওপর ভরসা করবেন না। যে কেউ ফাঁসি দিতে পারে আপনাদের। যান। থ্যাংক ইউ স্যার। এখন তো আমাদের কাছে মাত্র 38 ঘন্টা রয়েছে, আর ওই 38 ঘন্টায় আমরা যদি কিছু করতে না পারি, তাহলে যতীন আর মনিকাকে দুজনকে ফাঁসিতে ঝুলিয়ে দেবে ওখানকার গভর্নমেন্ট। স্যার এইসব করতো রোহন, কিন্তু ও এখন আর বেঁচে নেই। কিন্তু এদের গ্যাং অনেক বড়। এরা কিন্তু স্যার স্মাগলিং এখনো বন্ধ রাখেনি। হ্যাঁ স্যার, এরা কোনো নতুন বিবাহিত দম্পতির খোঁজ করবে ফাঁসানোর জন্য। অভিজিৎ, দয়া, জিঙ্গাপুরায় গিয়ে হ্যান্ডিক্রাফটস নিয়ে এসো। আর পুরবী, তুমি আর সারিকা নিজেদের বিয়ের প্রস্তুতি নাও। ম্যাডাম আসুন। দেখো, তোমরা সিআইডি লোকেরা জানো না যে আমি কে। খুব ভালো করে জানা আছে তুমি কে। তোমার বাবার সাথে আমাদের কথাও হয়ে গেছে। উনি বলেছেন আমার মেয়ে যদি দোষী হয় তাহলে ওকে জেলে ঢুকিয়ে দিতে। হোয়াট? চুপচাপ কোঅপারেট করো, বুঝেছো? যাও। ফ্রেডি সবার হয়ে গেছে? হ্যাঁ ডক্টর সালুখে। হ্যাঁ সালুখে, এদের ফিঙ্গারপ্রিন্ট দেখে তুমি কিছু জানতে পারলে? কাজটা শেষ হয়ে এসেছে। তাড়াতাড়ি করো, আমাদের হাতে বেশি সময় নেই। পেয়ে গেছি ম্যাচ। ম্যাচ হয়ে গেছে বস। কার সাথে ম্যাচ করেছে? ওয়াইন গ্লাসে রোহনের আঙুলের ছাপের সঙ্গে দুজন লোকের আঙুলের ছাপ আছে। একজন হচ্ছে সামায়া আর একজন কামিয়া। আরে স্যার, আমার আঙুলের ছাপ তো নিশ্চয়ই থাকবে। ড্রিঙ্কস তো আমিই দিয়েছিলাম। আমি বার টেন্ডার স্যার। সব থেকে বেশি সন্দেহ আমরা তোমার ওপরেই করব। আর তুমি, এবার তো তুমিও একই কথা বলবে যে আমি নির্দোষ। কি? তুমি তো বলেছিলে তুমি ওকে চেনোই না, তাহলে ওর গ্লাসটা ধরে কি করছিলে? কেন রোহনের গ্লাসটা তুমি কেন ধরেছিলে? কেন ধরেছিলে? আমায় ক্ষমা করে দিন স্যার। আমার ড্রাগস নেওয়ার অভ্যেস আছে, আর একদিন আমি ড্রাগস না নিলে আমার খুব শরীর খারাপ লাগে। আর ড্রাগসের লোভে ভুল করে আমি এটা করে ফেলেছি। ভুল করে কেউ অপরাধ করে না, বুঝেছো? অনেক ভেবে চিন্তে অপরাধ করা হয়। এবার বলো, কার বলাতে তুমি এগুলো করছিলে? আমি তো তার নাম জানি না, কিন্তু 23-24 বছরের একটা মেয়ে ছিল। পার্টির আগে আমার ড্রাগস ডিলারের সাথে দেখা করার ছিল, কিন্তু তারপর ওর জায়গায় মেয়েটা চলে আসে আর বলে যদি আমি ওই কাজটা না করি ওরা আমায় ড্রাগস দেবে না।
আর কি মনে পড়ছে ওই মেয়েটার ব্যাপারে? কিছু না। এ কিসে? হ্যাঁ স্যার, হ্যাঁ এই সে। যা ভেবেছিলাম তাই। আমাদের খুব তাড়াতাড়ি ওর কাছে পৌঁছতে হবে। এই যে শুনছো, আমাদের বিয়ে তো হয়ে গেল, আমরা হানিমুনের জন্য কোথায় যাব? আরে বাবলি, হানিমুন টানিমুন বড় লোকদের ব্যাপার স্যাপার। আর আর আমাদের কাছে এত টাকা কোথায়? ওসব আমি জানি না। আমার হানিমুনে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে, আর সেটাও বিদেশেই যাব। বিদেশ? আরে বাপরে, ওতে তো লাখ টাকা ধাক্কা। আমি কিচ্ছু জানি না। আরে বাবলি, আচ্ছা আমার কথা তো শোনো। আচ্ছা প্রদীপ, শোনো না, আমাদের তো বিয়ে হয়ে গেল, তাহলে হানিমুনে আমাকে কোথায় নিয়ে যাবে? বেবি, আমি তো তোমায় নিউ ইয়র্ক, হংকং, প্যারিস নিয়ে যেতে চাই হানিমুনের জন্য, কিন্তু সত্যি? ওয়াও, নিউ ইয়র্ক! কিন্তু তুমি তো জানো যে মা কতটা কিপটে, তো উনিই মানবেন না। মা রাজি হবেন না? আচ্ছা ঠিক আছে, হানিমুনে যাব না তো অন্য ব্যাপারে কথা বলি। আচ্ছা বাবলি শোনো না, আমি ভাবছি তো হানিমুনের ব্যাপারে কিছু। তুমি কি ভাববে? আমি ভাবছি। এই যে এই দোকান থেকে আমাকে একটা শাড়ি কিনে দাও এক্ষুনি। আরে বাবলি, এই দোকানে জামা কাপড় খুব দামি। হ্যাঁ তো চলো না আমরা অন্য কোনো দোকানে যাই। মনে হচ্ছে কেউ আসছে। দাও মানিব্যাগটা, দাও এক্ষুনি। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। হ্যালো ম্যাম, আমি জিয়া আর ও আমার পার্টনার মদন। তো অ্যাকচুয়ালি ম্যাডাম, আমরা জেকেএলএম রিসর্টের তরফ থেকে 10 জন ভাগ্যবান কাপলকে হানিমুন ট্রাভেলের জন্য বিদেশ পাঠাচ্ছি। আপনি এতে অংশগ্রহণ করতে চান? কি বলছেন আপনারা? হ্যাঁ অবশ্যই। কি বলো তুমি? এ তো কিছু বলেই না, আপনারা বলুন। আপনাকে কার্ডটা স্ক্র্যাচ করতে হবে, আর আপনার যদি ভাগ্য ভালো হয় তাহলে আপনি জিততেও পারেন। তাই নাকি? ব্যাস। সত্যি? করি। কি লেখা আছে? ও ওয়াও ম্যাম, কনগ্রাচুলেশন, আপনি জিতে গেছেন। হ্যাঁ আমরা জিতে গেছি। হ্যাঁ আপনি জিতে গেছেন। আমরা বিদেশে যাব? হ্যাঁ নিশ্চয়ই। এখন আপনারা অফিসে চলুন, বাকি ডিটেলস আমরা ওখানে আলোচনা করে নেব। কোন দিকে যাব? এদিকে না ওদিকে? এইদিকে। হ্যাঁ চলুন। ঠিকানাটা তো এখানকারই। চলো দেখি। একদম ঠিক দোকানে এসেছেন সাহেব আপনারা। আপনাদের মুম্বাইয়ের শোরুমের জন্য এখানের থেকে ভালো হ্যান্ডক্রাফট কোথাও পাবেন না। আরে বিজু, চা বল, চা বল তাড়াতাড়ি। আদা দিয়ে বলবো না এলাচ দিয়ে বলবো? আদা দেওয়া বলবি চা? হ্যাঁ আদা দেওয়া। আপনি চায়ের কথা বাদ দিন, কিন্তু জিনিসটা একদম ভালো হওয়া চাই। সাহেব আপনাকে দেবো তো নিশ্চয়ই, প্রথমবার এসছেন তো, একটু চা খান। প্রিয়াঙ্কা তুমি দাঁড়িয়ে কেন? যাও পকোড়া বলো, পকোড়া তাড়াতাড়ি যাও। দয়া, এই লিটমাসের টুকরোটা যখনই কোনো এরকম জিনিসকে ছবে যাতে কখনো ড্রাগস রাখা ছিল, তখনই এর রংটা লাল হয়ে যাবে। আচ্ছা, আপনার এই জিনিসগুলো ইন্ডিয়ার বাইরে মানে বিদেশেও যায় না? আরে স্যার, এমন কোন দেশ আছে যেখানে আমাদের কোনো মাল যায় না? তাই? আমেরিকা, অস্ট্রেলিয়া, আর ওটা কি সাউথ আফ্রিকা। খুব চাহিদা আছে আমাদের মালের। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম 10-12 পিস কি আমরা পাবো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। তাহলে তো খুব ভালোই হয়। দিন। আচ্ছা, এই যে এটা বলুন স্যার। হ্যাঁ এটাও পাওয়া যাবে। আচ্ছা হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আমাদের 40 থেকে 50টা লাগবে। হ্যাঁ নিশ্চয়ই পেয়ে যাবেন। খুব ভালো। আচ্ছা, একটা কাজ করা যাক। আপনার 4 পকোড়া আজকে থাক, কাল সকালে আসি, তখন একেবারে অনেক কিছু কিনে নেবো আমরা। স্যার ও এক্ষুনি চলে আসছে। আসলে হয়েছে কি, আমার পেটের মধ্যে একটু না গুড়গুড় করছে। হ্যাঁ ভাই, আচ্ছা আজকে থাক, কালকে আসছি। হ্যাঁ অভিজিৎ 5 ঘন্টা বেঁচে আছে যতীন আর মনিকাকে বাঁচানোর জন্য। খুব তাড়াতাড়ি মাস্টার মাইন্ড অব্দি পৌঁছতে হবে, তা না হলে ওখানকার পুলিশের হাতে যতীন আর মনিকাকে প্রাণ হারাতে হবে। একটা কাজ করে দয়া, রাতে আসি, তারপরে এসে এদের ধরবো।
এখানে আপনার টিকিট আর হোটেলের কাগজ। আরে বাহ, থ্যাংক ইউ সো মাচ। শুধু এটুকুই? আর আমাদের গিফট? 1 মিনিট আসুন। আরে এটা তো দারুণ সুন্দর। তাহলে তাহলে আমরা চাই এবার। স্যার আমাদের আপনার ছবি লাগবে রেকর্ডের জন্য। আমাদের দুজনের? হ্যাঁ, আপনারা কাজ করুন, এখানে দাঁড়িয়ে পড়ুন, সিনটাও ভালো আসবে। হ্যাঁ, এইটা আপনি ধরুন, এটাও সাবধানে রাখবেন কিন্তু। হ্যাঁ অবশ্যই। তার মানে এই ফটোগুলোর মাধ্যমেই ওই বিদেশের গ্রুপটা কাপেলদের চিনতে পারে। এক মিনিট। হ্যাঁ, কেমন লাগছে এটা? ওকে ওকে, বাই বাই। Okay, thank you. থ্যাংক ইউ। হ্যালো। হ্যাঁ, মাছ জালে আটকে গেছে। স্যার সবকটা ব্যাগ ভালোভাবে চেক করেছি, এখানে ড্রাগসের কোনো চিহ্নই নেই। পুরবি, এটা কিভাবে সম্ভব? যদি আমরা কোনো প্রমাণ না পাই কিভাবে বাঁচাবো যতীন আর মনিকাকে? স্যার হতে পারে ড্রাগস ওই লোকটার কাছে আছে। কোন লোকটা? ওই অফিস থেকে একটা লোক বেরোচ্ছিল সুটকেস নিয়ে, আর উনি ফোনে কাউকে বলছিলেন যে ওনার ফ্লাইট আছে রাত 9টার সময়। হ্যাঁ হ্যালো হ্যালো। আরে দেখে চলুন। সরি দাদা। হ্যাঁ হ্যালো হ্যালো। হ্যাঁ আমি বলছিলাম যে আমাদের ফ্লাইট তো রাত্রি 9টায়, তাই না? টাইমে পৌঁছে যাও। হ্যাঁ, ওই লোকটার একটা স্কেচ করাও খুব তাড়াতাড়ি, আর এয়ারপোর্ট অথরিটিকে জানাও, আর ট্যাক্সিওয়ালাদেরও জানাও। দেখা যাক এই লোকটা কে। দরজায় তো তালা দেখানোর জন্য, কিন্তু ভেতরে আলো জ্বলছে আর কিছু আওয়াজও আসছে। রাতের অন্ধকারে বেআইনি কাজ চলছে। আরে দাদা, কি হচ্ছে এখানে? চা খাওয়াবেন না? হ্যাঁ, আরে আপনারা দুজনে এখন এখানে? আরে আমার পেট ঠিক হয়ে গেছে, তাই ভাবলাম যে একটু চার পকোড়া খেয়ে আসি। কি? না না, শুনুন, কাল আসবেন। হ্যাঁ, কালকে। আরে এত সময় নেই আমাদের কাছে। আরে চায়ের জন্য বন্দুক বার করছেন? আপনাদের মাথা ঠিক আছে তো? কি করছেন? তোমাদের বসকে? স্যার, বোম্বাইয়ে কেউ আছে, আমরা ওকে দেখিও নি। কি দেখনি? তাহলে টাকা কি করে না ওর কাছ থেকে? হ্যাঁ, টাকা তো আমাদের রোহন আর আশা দিয়ে দেয়, কিন্তু আসল বসকে আমরা কোনোদিনও মুখ দেখিনি, আর না ওর নাম জানি। ওকে পাবো কোথায়? এখনই ওর নাম্বার দে। স্যার, ও প্রত্যেকদিন নতুন নতুন নাম্বার থেকে আমাদের ফোন করে। এই ড্রাগস যেটা তোমরা আর্ট ক্রাফটে ভরো, এটা রোহান ছাড়া আর কার কার কাছে পাঠাও? ডান্সিং রক ক্লাবে কিছু পার্সেল পাঠিয়েছিলাম। ওখানে এই ড্রাগ কাদের কাদের দেওয়া হয় এই ব্যাপারে আমরা কিচ্ছু জানি না। সেটা আমরা খোঁজ নিয়ে নেব। চলো তোমাদের জেলে নিয়ে গিয়ে পকোড়া খাওয়াই। রবি, আমি সমস্ত এয়ারপোর্ট অফিসিয়ালদের আর ট্যাক্সি ড্রাইভারদের ওই লোকটার ছবি পাঠিয়ে দিয়েছে। মনে হচ্ছে কিছু না কিছু খবর পাবো। 9টা বাজতে যায়, ফ্লাইট ছাড়ার সময় হয়ে গেছে, আর যতীনের শাস্তি হওয়ারও। একবার ওই লোকটাকে পেয়ে যাই, নয়তো দুটো নিরীহ লোকের প্রাণ যাবে। এই তো লোকটা স্পট হয়ে গেছে। কোথায়? 21 জেকে রোড, এই রোডেই। স্যার মনে হয় সামনে আছে। পুরবি? হ্যাঁ। ট্যাক্সি? স্যার ওভারটেক করুন, নিশ্চয়ই ওটাই। বাইরে বেরো, বেরো বাইরে। আচ্ছা, আপনিও? সব কজন চোর মিলে দল পাকিয়েছে। আমি প্রথমেই জানতাম যে তোমাদের দুজনকে আমি যাই কাজ দিই এরকমই ফল পাবো। সিআইডি ধরে নিল তো? সিআইডি?
কি হচ্ছেটা কি এখানে? জানো কোথায় নিয়ে যাচ্ছে এরা তোমায়? এরা তো আমাকে এয়ারপোর্ট নিয়ে যাচ্ছিল। আমি বিদেশের লাকি ড্র জিতেছিলাম। বিদেশের না, বিদেশের জেলের ড্রাগ স্মাগলার্স এরা। তোমার ব্যাগে ড্রাগ লুকিয়েছে এরা। ব্যাগে ড্রাগস রয়েছে ম্যাম। শেষে পাওয়া গেল যতীন আর মনিকার নিরপরাধ হওয়ার প্রমাণ। এই ড্রাগস। কি অদ্ভুত ব্যাপার, আমি তোমাদেরকে তোমাদের থেকে বাঁচতে ভুল ব্যাগ দিলাম, তবুও তোমরা পৌঁছে গেলে। আর এবার তোমার বসকে পাকড়াও করার দায়িত্ব। মিস্টার প্রশান্ত, ডান্সিং রক ক্লাবের মালিক, ক্লাবের পেছনে এই ড্রাগসের কারবার করছো তুমি, হ্যাঁ? আশা, তুমি আমার সাথে বেইমানি করে ঠিক করলে না, এর জন্য তোমায় অনেক বড় মূল্য দিতে হবে। চুপ করো। এবার বাকি জীবনটা এবার ওই অন্ধকারেই কাটাবে, যে অন্ধকারে তোমরা বাকিদের ঠেলে দিয়েছো। ঠিক, খুব তাড়াতাড়ি এদের স্বীকারোক্তিটা নিয়ে নাও। খুব অল্প সময় আছে আমাদের কাছে যতীন আর মনিকাকে বাঁচানোর জন্য। আর এইভাবে সাদা সিধে নিরীহ লোকেদেরকে ফাঁসিয়ে শুধু দেশেই নয়, এমনকি বিদেশেও একজন বিখ্যাত ড্রাগ কিং পিন হয়ে গেলাম আমি। আশা করি তোমাদের অপরাধের জন্য আফসোস করবে তোমরা দুজনে। আমরা কোনো অন্যায় করিনি স্যার, আমরা নির্দোষ। তোমাদের দেশের সিআইডিও তোমাদের দুজনকে নির্দোষ প্রমাণ করতে পারেনি। গেট দ্য মাস্ক। মনিকা, মনিকা, আমাকে ক্ষমা করে দিও। 7 পাক নেবার সময় আমি যে প্রতিজ্ঞা নিয়েছিলাম তোমার রক্ষা করবার, আমি সেটা রাখতে পারলাম না। এরকম বলো না যতীন, আমরা একসাথে বাঁচতে পারছি না তো কি হয়েছে, অন্তত একসাথে মরছি তো। রোহনকে কেন মেরেছো? ওই বোকাটার নিজের বিবেক জেগে উঠেছিল, নিজেকে আত্মসমর্পণ করতে যাচ্ছিল। যতীন আর মনিকাকে ফোন করে সব ডিটেল বলে দিতে যাচ্ছিল। তাহলে তোকে মরতেই হতো না স্যার, মরতেই হতো। ঠিক, যত তাড়াতাড়ি সম্ভব এই ভিডিওটা ওই সিবিআই অথরিটিকে পাঠিয়ে দাও। ইয়েস স্যার। অসংখ্য লোকের জীবন নষ্ট করে এ তৈরি হয়েছে সুপরিচিত ড্রাগ কিং পিন। তুমি কি মনে করেছিলে তুমি খুব বড় কাজ করেছো? আইন তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে তোমার, ফাঁসি হবে তোমার, ফাঁসি। Take aim. Hold on. Remove their masks and their handcuffs. স্যার, এইসব আই এম সরি, আমি আপনাদেরকে ভুল বুঝেছিলাম। ইউ বোথ আর ফ্রি। হ্যালো মিস্টার ওয়াং, আমি এসপি প্রদ্যুমান, মুম্বাই সিআইডি থেকে বলছি। আপনাকে আমরা আসল অপরাধীর কনফেশন পাঠিয়েছি, ভিডিও পাঠিয়েছি, পেয়েছেন আপনি? স্যার, আমার টিম ভিডিও দেখে সঠিক সময় আমাকে বলে দিয়েছে। যদি আপনি 5 মিনিটও দেরি করে ফেলতেন তাহলে হয়তো এই দুজন বাঁচত না। আচ্ছা, আমরা কি যতীন আর মনিকার সাথে কথা বলতে পারি? শিওর স্যার।
সিআইডি। হ্যালো এক্সপি স্যার। হ্যালো যতীন, শোনো তোমার মা এখানে আছেন, নাও কথা বলো। যতীন, বাবা তোমরা দুজন কেমন আছো? মা আমরা দুজন একদম ঠিক আছি, তুমি আমাদের চিন্তা করো না। স্যার আমি আপনাকে কি করে ধন্যবাদ জানাবো আমরা বুঝতে পারছি না স্যার। হ্যাঁ স্যার, সিআইডির এই উপকার আমরা কোনোদিনও ভুলবো না। না না যতীন, আমরা এমন কিছু কাজ করিনি। এই দেশের কোনো নাগরিকের উপর কোনো বিপদ যাতে না আসে সেটা খেয়াল রাখা আমাদের কর্তব্য, আমাদের ডিউটি এটা। এবার তোমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, তোমার মা অপেক্ষা করছেন। গুড লাক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। চলুন। আমার এই সবকিছু না একটা সুন্দর স্বপ্ন মনে হচ্ছে। কেন? আমি কখনো স্বপ্নতেও ভাবিনি যে আমি তোমার মতো এত সুন্দরী একটা বউ পাবো, আর আমি তোমার সাথে এই সুন্দর দেশে হানিমুনের জন্য আসবো। কাম ইন। স্যার টাওয়েল। বাথরুমে। Yes, sir. Couple is here. Don't move. Hands up. What? What's happening here? হ্যালো 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 গাইস, থ্যাংক ইউ সো মাচ যে তোমরা আমার এঙ্গেজমেন্ট পার্টিতে এসেছো। তাই যত এনজয় করার করে নাও, কারণ বিয়ের পার্টিতে আরো অনেক মজা হবে। ইয়ো গাইস, এনজয় মিউজিক। এই 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 কি করছো তুমি? খুন খুন! এই কে আছো এখানে? খুন খুন! হ্যালো সিআইডি, আমি সুন্দরবন সোসাইটি থেকে কেশববাবু বলছি। এখানে এখানে একটি মেয়ের খুন হয়ে গেছে। এটা হয়েছে 1203 নম্বরে। কিন্তু আঙ্কেল আপনি এত রাত্রির অবধি জেগেছিলেন কেন? আমি তো ঘুমোচ্ছিলাম, কিন্তু এত জোরে আওয়াজ আমার ঘুম ভেঙে গিয়েছিল। আমি দেখবার চেষ্টা করছিলাম যে পার্টি কোথায় হচ্ছে, কিন্তু ততক্ষণে তো খুন হয়ে গিয়েছিল। এই নিন, এসে গেছি 1203। দীপক, কেউ জানেন এই দীপককে? নেহা দেবী কি এসে গেল? কেউ জানতো কি না জানতো? হয়তো খুনি এখনো ভেতরে আছে। দরজা খোলো, দরজা খুলুন। তুমি পালাতে পারবে না, দরজা খোলো বলছি। আঙ্কেল, ভিতর থেকে কোনো আওয়াজ আসছে না তো? খুনি খুন করে পালিয়ে যায়নি তো? আরে আঙ্কেল, নেহা ম্যাডাম কি হয়েছে? ভালোই হলো তুমি এসে গেছো। তুমি তো এই ফ্ল্যাটের নিচেই থাকো না? তুমি তো জানো মিস্টার দীপককে? আমি সবসময় এই ফ্ল্যাটে তালা লাগানো দেখেছি, কিন্তু কি হয়েছে? কেশব আঙ্কেল কাউকে মার্ডার হতে দেখেছেন। মার্ডার? আরে তোমরা কথাই বলতে থাকবে না? কিছু করবে? এমনও তো হতে পারে যে মেয়েটা এখনো বেঁচে আছে। আঙ্কেল আমি সেক্রেটারিকে বলে ডুপ্লিকেট চাবি আনাচ্ছি। এত সময় নেই আমাদের হাতে। কারুর মরা বাঁচার সমস্যা এখন। দরজাটা ভেঙে ফেলো। ভেঙে দাও দরজা। ভেঙে দাও। দেখি। ভেঙে দাও। চলো।
আঙ্কেল দেখে দেখে আস্তে ধীরে। আরে বাপরে, এ তো খুব অন্ধকার ভেতরে। হ্যাঁ, আরে কেউ আলো জ্বালো। বিনয়, মনে হচ্ছে এখানে কারেন্ট নেই। সবাই নিজের নিজের ফোনের টর্চ জ্বেলে নাও। হ্যাঁ হ্যাঁ, লাইটগুলো অন করে নাও আরে প্লিজ। এখানে তো কিছুই নেই। আমি সেটাই বলছি আঙ্কেল, আপনি বলেছিলেন যে এইখানে খুন হয়েছে, কিন্তু এখানে তো কাউকেই দেখা যাচ্ছে না। এমন কি করে হতে পারে? আমি আমার নিজের চোখে দেখেছি মেয়েটিকে খুন হতে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে যুগ, তুমি একটা কাজ করো, 2-3 জনকে নাও আর পুরো ঘরটায় ভালো করে তদন্ত করে দেখো। এখানে তো কিচ্ছু নেই। ভেতরেও কিছু পাওয়া গেল না। এমন কি করে হতে পারে? সরুন সরুন। সেক্রেটারি স্যার এসে গেছেন। এটা কি হচ্ছে এখানে? এইভাবে কিভাবে একজনের বাড়িতে ঢুকে গেলেন আপনারা? বাবু, ভালো হয়েছে আপনি এসেছেন। আমি আপনাকেই কল করতে যাচ্ছিলাম এই ঘরের ডুপ্লিকেট চাবির জন্য। কেন? কেশব আঙ্কেল এখানে কাউকে মার্ডার হতে দেখেছেন। মার্ডার? কার মার্ডার? কোনো একটি মেয়ের। আমি সিআইডি কেও ডেকেছি। এগুলো কি খুন এখানে হয়েছিল? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে এত লোক ভেতরে কি করছে? জানেন আপনারা কি করেছেন? ক্রাইম সিন এটা, প্রমাণ লোপাট হয়ে যেতে পারে। যান যান, সবাই বাইরে যান এখান থেকে, কোনো জিনিসে হাত লাগাবেন না, যান। আচ্ছা দয়া স্যার, বাড়ির অবস্থা দেখে তো মনে হচ্ছে না কেউ কোনোদিন এখানে ছিল। অনেক দিন থেকে বন্ধ ছিল এটা। হ্যাঁ স্যার, মনে তো হচ্ছে না এখানে কোনো অপরাধ হয়েছে। হ্যাঁ, কেশব বাবু। হ্যাঁ এই দীপক যে এই ফ্ল্যাটের মালিক, হ্যাঁ কোথায় সে? স্যার, আমি এই বিল্ডিং এ থাকি, কিন্তু আমি কোনোদিন ওনাকে দেখিনি, কারণ এই ফ্ল্যাটটা সবসময় বন্ধই থাকে। ঠিক আছে কেশব বাবু, আপনি বলুন, আপনি এখানে কি দেখেছিলেন? স্যার, রোজ রোজ পার্টি আমি দেখছি কি করা যায়। কি করছো? হ্যাঁ এই কেশববাবু, আপনি ওই লোকটা কিংবা মেয়েটাকে চিনতে পেরেছেন? আগে না, আমি ওর চেহারা দেখতে পাইনি। আর কি মনে আছে আপনার কেশব বাবু? আমি বলতে চাইছি, আপনার তো মনে আছে মেয়েটি কি ড্রেস পরেছিল, খুনি কি পরেছিল? স্যার, যতটা আমার মনে পড়ছে ততটা মেয়েটা গলায় একটা লাল রঙের কিছু পরেছিল, যেটা খুব উজ্জ্বল ছিল। আর লাল রঙের পোশাক ছিল। গলার মধ্যে লাল রঙের কিছু হ্যাঁ। চকচকে হ্যাঁ, স্কার্ট ছিল না তো? আমার তো অতটা আইডিয়া নেই। ওটা উজ্জ্বলই ছিল, আর সোনার মতো উজ্জ্বল ছিল। আর ওই খুনি ও কি পরেছিল? ও কালো রঙের কিংবা ডার্ক কালারের কোনো কাপড়। আর কি দেখেছিলেন বলতে চাইছি, যে আর কিছু মনে পড়ছে? স্যার, যতটা আমার মনে পড়ছে তাতে ঘরে একটা পেন্টিং কিংবা কোনো পোস্টার ছিল, একটা বাঘের মুখ, হাঁ করা, হাঁ। না তো কেশববাবু, সেরকম তো কিছু পোস্টার বা পেন্টিং কিছু, আর যদি থেকেও থাকে এখন দেখতে পাচ্ছি না। স্যার, আমি যেটা দেখেছিলাম সেটাই আপনাদের বললাম। কোনো ব্যাপার না। ফেডরিক, দেখো একটু ভালো করে দেখো, দেখো কোনো ব্লাডের ট্রেসেস পাওয়া যায় কিনা, রক্তের ছিটে। ইয়েস স্যার। কেশববাবু, হ্যাঁ, আপনি থাকেন কোথায়? মানে বলতে চাইছি আপনার ফ্ল্যাট কোথায়? আমার ওই যে স্যার, ওই সামনের ফ্ল্যাটে আমি থাকি। ওটা? হ্যাঁ, ওই সামনের ফ্ল্যাটটা। স্যার ওই দেখুন, স্যার ওই দেখুন, খুনি 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 স্যার, ওই কোথায়? কিছুই তো দেখতে পাচ্ছি না। আরে এক্ষুনি দেখলাম আমি, ওইদিকে পালিয়ে গেল। স্যার, আমরা নিচে গিয়ে দেখছি। হ্যাঁ যাও। সরে যান, সরে যান প্লিজ, সরে যান, যেতে দিন। স্যার এক্ষুনি আমি দেখলাম ওদিকে পালাতে। বিনয়, আচ্ছা কেশব আঙ্কেল এসব অ্যাটেনশন পাওয়ার জন্য করছেন না তো? উনি যদি ওরকম না করেন না তাতেই মঙ্গল। এবার তো উনি সিআইডিকেও ডেকে এনেছেন। যদি এনারা জানতে পারেন যে আমরা মিথ্যা কথা বলছি, তো আমরাও ফেসে যাব। একটা কাজ করা যাক, এসিপি স্যারের কাছে গিয়ে কথা বলি। হোয়াট ডু সে? এক সেকেন্ড স্যার, এক্সকিউজ মি, আপনার সাথে কিছু কথা বলার ছিল। হ্যাঁ বলো। স্যার আসলে ওই কেশব আঙ্কেল একাই থাকেন, আর অনেক সময় বোরও হয়ে যান। তো সবার অ্যাটেনশন পাওয়ার জন্য মিথ্যে মিথ্যে কাহিনীও অনেক সময় বানিয়ে ফেলেন। হ্যাঁ স্যার, সত্যি বলছেন ইনি। কেশববাবু গল্প তৈরি করেন?
হ্যাঁ। কিন্তু দেখুন এখানে একটা খুন হয়েছে, কেশব বাবু এই ধরনের গল্প কেন বলবেন? হ্যাঁ, স্যার কয়েকবার মিথ্যে বলেছেন, কয়েকবার হার্ট অ্যাটাকের মিথ্যে, কখনো ওনার ঘরে চুরি, আর আজ হয়তো এখানে মার্ডারের মিথ্যে। জানি না ওনার কথা বিশ্বাস করব কিনা। স্যার ইনি একদম সত্যি কথা বলছেন। আর স্যার একটা কথা, স্যার ইনি কিন্তু ডিপ্রেশনের ওষুধও খান, তো হয়তো ওগুলোরই সাইড এফেক্টের জন্য এরকম বিহেভ করছেন। উই ডোন্ট নো। কেশব বাবু গল্প বানিয়ে বলেন? স্যার এখানে তো দুটো রাস্তা আছে, এখান থেকে গেলে না ওখান থেকে। পঙ্কজ একটা কাজ করো, তুমি এখানে দেখো, আমি ওদিকটা দেখছি। আরে স্যার, আপনি কে আর ওদিকে কোথায় যাচ্ছেন? আমি সিআইডি থেকে আসছি। তুমি জানো বিল্ডিং এ মার্ডার হয়েছে? মার্ডার? হ্যাঁ হ্যাঁ, যখন জানতে পেরেছি তখন থেকে আঠার মতো চিপকে এখানেই বসে আছি, না নিজে গেছি না কাউকে যেতে দিয়েছি। স্যার ওই লোকটা খুব ট্যালেন্টেড স্যার, এখান থেকে পালিয়েছে। এরকম হতেই পারে না স্যার, এদিকেও ডেড এন্ড স্যার। আরে এই লোকটা একটু আগে এখান থেকে পালিয়েছে। বললাম না স্যার, সম্ভব নয়। আরে দূর বাবা, কি করছিসটা কি? হাতি পাচ্ছে, ওইদিকে ঘুরে দিতে পারছিস না? পুরো একবারে ভিজিয়ে দিলি আমায়। স্যার আমাকে বিশ্বাস করুন, এদিক দিয়ে মানুষ কি কোনো মশা পর্যন্ত যায়নি। আমি আমার ডিউটি পুরো সততা আর সাহসের সঙ্গে করি। আমি না গলা টিপে তোর জিভ বার করে দেবো, তখন থেকে গায়ের মধ্যে হাঁচি দিয়ে যাচ্ছে। আমাদের এই সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখতে হবে। এ তো কবে থেকে বন্ধ, এই জন্যই তো আমি চেয়ার নিয়ে এখানে বসে আছি। দূর বাবা, একে কি করবো আমি? এপারেও ডেড এন্ড ওপারেও ডেড এন্ড। ওই লোকটা এখান থেকে পালায়নি, কোথায় উধাও হয়ে গেল? হ্যাঁ দয়া, কি হয়েছে? স্যার বুঝতে পারলাম না কোথায় উধাও হয়ে গেল। আমরাও কোথাও কোনো রক্তের দাগ পাইনি ওই ফ্ল্যাটে। স্যার না লাশ আছে, না অপরাধী, আর না কোথাও কোনো রক্তের চিহ্ন। সোসাইটির লোকজন বলছেন যে কেশব বাবু তার মন গড়া গল্প শোনান। স্যার এই কেশব বাবু সত্যি বলছে না স্যার, কারণ খুনি যদি এখান থেকে পালাতো তাহলে ওয়াচম্যান নিশ্চয়ই দেখতো। কিন্তু স্যার কেশববাবু মিথ্যে কথা কেন বলবেন? সেটাই তো, কেন উনি এরকম বলবেন? এদিকে কলোনির লোকেরা বলছে যে কেশব বাবু তার নিজের দিকে অ্যাট্রাকশন আনার জন্য এইসব বলে গল্প বানান। এখন বুঝতে পারছি না ওনার গল্প বিশ্বাস করব কি করব না। কি হলো দা? স্যার এইটা ওই কাপড় যেটা ওই মেয়েটা পরেছিল। স্যার এখনো অবধি একটাই প্রমাণ পেয়েছি, এই স্কার্ফটা। আর এখন যদি কোনোভাবে সালুমকে স্যার এই স্কার্ফে রক্ত খুঁজে পান, তাহলে তো এটা প্রমাণ হয়ে যাবে কেশববাবু সত্যি বলছেন। স্কার্ফ চেক করা হয়েছে পুরবি, কিন্তু তুমি আশাহত হবে, কারণ বস ওই স্কার্ফের মধ্যে আমি রক্তের একটু নমুনা পাইনি। রক্ত পাওয়া যায়নি? স্যার আমি তো বলবো এই কেসটা বন্ধ করুন। আরে খুন টুন কিচ্ছু হয়নি। হ্যাঁ, আর আমরা ঘুমিয়ে পড়ি। স্যার ওই স্যার সবাই বলছিল যে কেশব বাবু না উনি গল্প বানান। কিন্তু যদি এবার ওর গল্পটা সত্যি হয় তাহলে? তাহলে স্যার ওয়াচম্যানও তো খুনি দেখতে পেতো, তাই না? কিন্তু কোথায় খুনি? তাহলে এই স্কার্ফটাকে তুমি কি বলবে? যদি কেশব বাবুর কল্পনায় এই স্কার্ফটা পাওয়া যায়, সেই একই রকমের স্কার্ফ কলোনি থেকে কিভাবে পেলাম? স্যার এই কেসে প্রশ্ন তো প্রচুর আছে, কিন্তু উত্তর কিছুই নেই। দয়া, এই কেসে না ক্রাইম সিন আছে, না এই কেসে কোনো লাশ আছে, কিন্তু এই কেসে সাক্ষী আছে। কিন্তু তার সাক্ষ্য সঠিক কিনা
সেটা বলা যাচ্ছে না। তাছাড়া একটা প্রমাণও পাওয়া গেছে, কিন্তু সেটা কোনো কাজের না। বড়ই অদ্ভুত কেস, না? এটা কেস না, চোখের ভুল। এই কেসে কেউ এমন একটা কিছু দেখেছে যেটা আসলে হয়নি, আর কেউ কিছু দেখতেও পায়নি, যদিও ও ঠিক ওর সামনে ছিল। পুরবি, একটা কথা বলো তো, এই ধরনের স্কার্ফ ঠিক কখন তোমরা পরো? স্যার এই ধরনের স্কার্ফ পার্টিতে। পার্টিতে? দয়া, কালকে রাত্রে এই বিল্ডিং এ অনেকগুলো পার্টি চলছিল। আরে ভাই, আমার মুখে হাঁচছিস কেন? ওদিকে গিয়ে কর না। সরি স্যার, এই হাঁচি আমার ওই ওয়াচম্যানের থেকে হয়েছে। থুতুতে ভরিয়ে দিয়েছিল। আরে কথা কম বলছিল, হাত ছিল গায়ে বেশি। 1 মিনিট পঙ্কজ, তুমি কি বললে? ওই ওয়াচম্যান হাঁটছিল? হ্যাঁ স্যার, বারবার হাত ছিল। কিন্তু আপনি এসব কেন জিজ্ঞেস করছেন? না না, সরি, এই মনে হলো আর কি। ওয়াচম্যান হাঁটছিল। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। আনন্দ আর তুমি কাল রাতে তোমাদের ওখানে পার্টি ছিল, তাই না? হ্যাঁ ম্যাডাম ছিল, কিন্তু এখন বাড়িতে পার্টি রাখাও কোনো অপরাধ নাকি? এই স্কার্ফটা চিনতে পারছো তোমরা কেউ? হ্যাঁ ম্যাডাম, এটা তো রনিতার স্কার্ফ। হ্যাঁ, কাল রাতে তো ও এই স্কার্ফটাই পরেছিল। আপনারা দুজন রনিতাকে চেনেন? আগে হ্যাঁ, কাল রাত্রেও আমার পার্টিতে এসেছিল। স্যার ও আমার পার্টিতেও এসেছিল। নাম্বার দাও তো। স্যার আমার? তোমার কেন, রনিতার। আচ্ছা আচ্ছা। নাম্বারটা তো বন্ধ বলছে। অন্য কোনো নাম্বার আছে? স্যার ল্যান্ডলাইন নাম্বার আছে, এই নিন স্যার। হ্যাঁ পুরবি, স্যার কি বলছে এরা? স্যার এই স্কার্ফটা কোনো রনিতা নামে মেয়ের। পঙ্কজ ওকে ফোনে ট্রাই করছে। রনিতা? লাস্ট কখন দেখেছো তোমরা রনিতাকে? স্যার আমার পার্টিতে তো রনিতা মাত্র 2 মিনিটের জন্য এসেছিল। ওর আনন্দর পার্টিতে যাওয়ার বেশি তাড়া ছিল। আচ্ছা। আর রনিতা পার্টিতে একলা এসেছিল না আর কেউ ছিল ওর সঙ্গে? না স্যার, কেউ ছিল না স্যার। তাহলে আনন্দ, রনিতা তোমাদের ওই পার্টিতে কতক্ষণ ছিল? স্যার প্রায় 1:45 পর্যন্ত। তারপরেও ওর পার্টিতে চলে গেছিল। আচ্ছা, তাহলে রনিতা তোমার পার্টিতেও গেছিল? দারুণ ব্যাপার তো। এতক্ষণ চুপচাপ বসেছিলে, বলতে চাইছো না নাকি কিছু লুকোনোর চেষ্টা করছো? না, ওই দেখুন। হ্যাঁ, আরে আমি ওই কি কথা বলতে গিয়ে তোতলাচ্ছ কেন? হ্যাঁ, কে ও তোতলাচ্ছে এই কারণে দয়া, কারণ যে ফ্ল্যাটে খুন হয়েছিল সেই ফ্ল্যাটের এক্স্যাক্টলি নিচের ফ্ল্যাটে থাকে ও। কেশব বাবুর ওখানে পৌঁছানোর আগেই ও রনিতাকে খুন করে দেয় আর নিজের ফ্ল্যাটে এসে লুকিয়ে পড়ে। না স্যার। আর কাল রাতে এও কালো পোশাক পরেছিল, ঠিক যেমনটা খুনি পরেছিল। না দেখুন, কি আমার বিশ্বাস করুন, আমি ওকে মারিনি। মারোনি? না না। এত ঘাবড়ে আছো কেন তুমি? হ্যাঁ, কি লুকোচ্ছ বলো? কিছু জিজ্ঞাসা করছিলাম আমি তোমাকে। হ্যাঁ, এটা ঠিক যে আমি ওকে মারিনি, কিন্তু আমার মনে হয় যে ওর মৃত্যুর জন্য দায়ী আমি। সেটা কেন? স্যার আমি তোকে ছাড়বো না। তোকে কেন বলছিস? তুই আমাকে কেন করলি এরকম? আমি তোকে ছাড়বো না। তোকে কেন করেছিস? ছাড় বলছি, ছাড় আগে বলছি। তোর জন্য সবকিছু তোর জন্য ছেড়ে দে। ছাড় বলছি, ছাড় আগে বলছি। What's happening? Huh? I have a party going on. You're spoiling my party. বাট
এ পার্টিটা নষ্ট করছে, রনিতা। আমি নই। জাস্ট গেট লস্ট। গেট লস্ট। জাস্ট আ ট্যাপ। আমি ওকে ছাড়বো না। আরে বোঝা না অনিলা। আমি দেখছি ভাই, আমি দেখছি। স্যার এই রনিতা, পার্থ আর অনিলা, পার্থ আর অনিলাও কালকে রাত্রে বাড়ি ফেরেনি, আর এরাও রনিতার মতন পার্টিতেই ছিল। আচ্ছা, এটা ভালোবাসার গল্প নয় তো? আজকালকার প্রেমীরা ভালোবাসায় মারতে বা মরতেও চায়। রনিতার মা বলছিল যে ওর কোনো বয়ফ্রেন্ড নেই। হতে পারে এটা কোনো একদিকের প্রেম। হ্যাঁ, এটাও হতে পারে। আচ্ছা পঙ্কজ, অনিলার মা বাবার কাছে কিছু জানতে পেরেছো? অনিলা আর পার্থ রিলেশনে ছিল স্যার, আর খুব তাড়াতাড়ি ওরা বিয়ে করবে ভেবেছিল। এটাও হতে পারে যে এদের দুজনের মধ্যে মনোমালিন্য হয়েছে, আর তারপরে পার্থ অনিলাকে মেরে ফেলে। কিন্তু স্যার আমরা এটা নিশ্চিত হয়ে বলতে পারি না, কারণ কোন মেয়েটা মারা গেছে সেটা আমরা জানি না, রনিতা নাকি অনিলা, কারণ দুজনেই লাল ড্রেস পরেছিল আর লাল স্কার্ফ। আরে এবার তো থাম ভাই। স্যার আপনি পঙ্কজকে বোঝান না, ইচ্ছে করে হাঁচি দিচ্ছে আমার মুখের উপর। আরে স্যার আমি ইচ্ছে করে কেন হাসতে যাব? কেউ ইচ্ছে করে কখনো হাসতে পারে? যদি হাঁচি দিলেই কেস সলভ হয়ে যায়, তবে খারাপ কি আছে জেনে বুঝে হাসলে? স্যার আমি ইচ্ছে করে হাঁচিনি স্যার। হ্যাঁ একদম ঠিক, ঠিক ওইভাবেই যেভাবে ওয়াচম্যান জেনে বুঝে হাঁচেনি, ওর হাঁচাতেই এই কেসের রহস্য লুকিয়ে আছে। কি বলতে চাইছো তুমি? বলছি, দয়া, মনে করো তুমি ল্যাবে কি বলেছিলে? এই কেসে কেউ এমন একটা কিছু দেখেছে যেটা আসলে হয়নি, আর কেউ কিছু দেখতেও পায়নি, যদিও ঠিক ওর সামনে ছিল। ওসব ছাড়ো সালুকে, এমনিতেই কেসটা ঘাটা আর ঘেটো না। এবার বলো কি হয়েছে। আমাকে একটা কথা বলো, একজন মানুষ যখন হাঁচে তখন সবার আগে ওর সঙ্গে কি হয়? সে তো যে হাঁচি দিচ্ছে তার উপর ডিপেন্ড করে ডক্টর সালুকে। এ তো এত জোরে হাঁচি দিচ্ছে আমি হাওয়াতেই উড়ে যাব। সালুকে, যখন কোনো লোক হাঁচি দেয় তাহলে প্রথমে তার চোখ দুটো বন্ধ হয়ে আসে। এক্স্যাক্টলি। আর এর মধ্যে লুকিয়ে আছে তোমাদের ওই রহস্যটা। ওয়াচম্যান ওই লোকটাকে যেতে কেন দেখেনি? কারণ ও হাঁচছিল। এরকম হতে পারে না স্যার। আমার হাঁচির সময় কেউ এখান থেকে চলে গেল আর আমি দেখতে পেলাম না। আর আর হাঁচার সময় না আমার চোখ খোলা, একদম খোলা থাকে। ইনি কোথায় গেলেন? আমি এখানে। এটা এটা কখন হলো? যখন আপনি হাঁচছিলেন, যখন আপনার চোখ বন্ধ হয়ে গেছিল তখন। এখন তুমি বুঝতে পারছো বাছাধন? তুমি যখন হাঁটছিলে তখনই কেউ পালিয়ে গেছে এখান থেকে। মানে আমার জন্য খুনি পালিয়ে গেছে? সরি সরি স্যার। বুঝতে পারছি না এই খুনি এখানে এই দিকে এসছিল কি করতে। ওটাই তো স্যার আমি আপনাকে বলছি, ওখানে তো বড় দেওয়াল আছে, ওখান দিয়ে কি করে যাবে? এটা তো ডেড এন্ড, এখান থেকে কেউ পালাতে পারবে না। পঙ্কজ, স্যার এটা তো রক্ত। কিছু বলতে পারছি না, শুকিয়ে গেছে। এই দেখো, আগে তো জানি এই রক্তটা কার, অনিলার না রনিতার। পঙ্কজ, বেঁচে আছে। স্যার এই তো পার্থ। ওঠ। আপনারা? আমরা সিআইডির লোক। অনিল আর রনিতা কোথায়? আমি জানি না স্যার। ওরা দুজন কাল রাত থেকে উধাও।
স্যার আমি জানি না যে ওরা কোথায়। তুমি তো ওদের সঙ্গেই ছিলে পার্টিতে। কি ঝগড়া হচ্ছিল দুজনের মধ্যে? ঝগড়া? হ্যাঁ ঝগড়া। স্যার অনিলা রনিতাকে বলছিল যে ও কোনো রহস্য জানতে পেরে গেছে, আর ওই রনিতার রহস্য সবাইকে বলে দেবে। স্যার কাল রাত্রের পার্টি থেকে তোমরা তিনজনে একসাথে বেরিয়েছিলে না? কোথায় গেছিলে? স্যার আমি ওদের পেছনেই ছিলাম, কিন্তু ওরা দুজন জানি না উধাও হয়ে গেল। ওরা দুজনে উধাও হয়ে গেল আর তুমি মদ খেয়ে এখানে পড়ে রইলে? হ্যাঁ স্যার আমি ঘুমোইনি স্যার, আমি অজ্ঞান হয়ে গেছিলাম। অজ্ঞান কি করে হলে? স্যার আমার মাথায় কিছু ছুঁচল একটা লেগেছিল আর আমি অজ্ঞান হয়ে গেছিলাম। স্যার রক্ত বেরিয়েছে। স্যার ওর মাথায় এই ছুরিটা পড়েনি তো? হতে পারে। আরে খুনি স্যার এখানে ছুরি খুঁজতেই এসেছিল। এখন প্রশ্ন একটাই পঙ্কজ, যে ওই ছুরিটা উপরের কোথা থেকে পড়েছে? আর ওই দুজন মেয়ে রনিতা আর অনিলা, ওরা কোথায় গেছে? একটা কাজ করো, এই পার্থকে হসপিটাল পাঠানোর ব্যবস্থা করো। স্যার। হ্যাঁ পূরবী? স্যার বিল্ডিং এর ওয়াচম্যান বলছিল কাল রাত থেকে এখনো পর্যন্ত না কোনো গাড়ি ভেতরে এসেছে, না কোনো গাড়ি ভেতর থেকে বাইরে গেছে। স্যার পুরো বাড়ি তল্লাশি করেছি, না তো কোনো লাশ পেয়েছি, না কোথাও রক্তের দাগ। লাশটা উধাও হয়ে গেল কোথায়? একটা কাজ করো, এই সোসাইটির এক একটা ফ্ল্যাট চেক করো, এই কম্পাউন্ডের প্রত্যেকটা কোণা। যদি লাশ এই কম্পাউন্ড থেকে বাইরে না যায় তাহলে ভেতরেই কোথাও আছে। একটু দেখো তাড়াতাড়ি। এটা কি করে হতে পারে? কি করে হতে পারে? আমরা ওই বিল্ডিংটা পুরো খুঁজে দেখেছি, ওপর থেকে নিচে, ভেতর থেকে বাইরে, আশেপাশে, তবুও লাশ কোথাও পাওয়া যায়নি। স্যার এটাই প্রথম কেস যেখানে কোনো লাশ নেই, ক্রাইম সিন নেই। তাছাড়া স্যার আমরা এটাও জানি না যে খুন কার হয়েছে। পাওয়ার মধ্যে শুধুমাত্র একটা ওই মার্ডার ওয়েপন পেয়েছি। আর স্যার লাশ খুঁজবোটা কোথায়? লাশটা তো বিল্ডিং এর ভিতরেই থাকা উচিত। লাশটা বিল্ডিং এর ভিতরেও নেই, বাইরেও যায়নি, তাহলে? আর তাছাড়া দুটো মেয়েও উধাও। একজনের যেখানে মৃত্যু হয়েছে তাহলে আর একটা মেয়ে কোথায় গেল? আসুন কেশব বাবু। নমস্কার এসিপি স্যার। আসুন আসুন কেশব বাবু, আপনার কথাই বলছিলাম। বলুন। কেশব বাবু, এই কেসটায় আমাদের একটু সাহায্য করতে হবে। বেশ, এতটাই মনে আছে আমার। কেশব বাবু, বাঘের মুখের ভেতরে কিছু। হ্যাঁ স্যার, বাঘের মুখের ভেতরে কিছু নাম্বার ছিল, কিন্তু সব থেকে আগে সিংহের মুখের ভেতরে ওখানে অর্ধেকটা চাঁদের মতো ছিল। এক মিনিট, অর্ধচন্দ্র এরকম? ঠিক আছে, এরপরে? এরপরে ওটা 3ও হতে পারে কিংবা 8ও হতে পারে স্যার। 3 অথবা 8।
তিনটে বা চারটে শূন্য ছিল। 0 0 0 আর শেষকালে 1 ছিল। 1 এরকম দেখেছিলেন? হ্যাঁ, এরকমই ছিল। এটা কি হতে পারে? এই অর্ধেক চাঁদ, বি কিংবা 8 যাই হবে, 8,01,000। দয়া, চাঁদ এরকমই রাখি, 3 আর 8 কে যদি এরকম করি, কিছু বুঝতে পারছো দয়া? পঙ্কজ, আয়নাটা নিয়ে এসো। স্যার। হ্যাঁ, এবার আয়নাটাকে এই পাশে ধরো, এইদিকে। $10,000 BC। 10,000 BC। একটা বাঘের মুখে, এটা তো একটা পোস্টার। কিন্তু স্যার, কেশব বাবু এই সংখ্যাগুলো উল্টো কি করে দেখলেন? ঠিক, ধৈর্য ধরো, ধৈর্য। সব বুঝতে পারবে এই খুন কোথায় হয়েছে। হ্যালো, আরে কে বলছেন? খুন! হেই, আমাদের সোসাইটিতে আর একটা খুন। কেউ আছো? কি হলো? কি সব হচ্ছে কেটি স্যার? খুন, আর একটা মেয়ের খুন হয়ে গেছে আজ এখানে। কোথায়? ওই সামনের ফ্ল্যাটে 1203 নম্বরে। ঠিক ওরকমই কালকে রাত্রে যেরকম দেখেছিলেন, ঠিক একই রকম ভাবে স্যার। ওই সামনে সামনে আপনি যান স্যার, আপনি এক্ষুনি একবার যান ওখানে। এসিপি স্যার, আপনি গিয়ে তাড়াতাড়ি খুনিকে ধরুন, ওখানে যান। দেখছি। লাইটটা জ্বালাও তো। হ্যাঁ, কি? এরা তো সিআইডি অফিসাররা। এসব বাবু, এটা হলো একটা ছোট্ট নাটক। নাটক? আগে হ্যাঁ, নাটক। এটা জানার জন্য যে খুন কোথায় হয়েছিল। আমি আপনাকে বললাম না যে আমি এইমাত্র খুন হতে দেখেছি ওই ফ্ল্যাটেই স্যার। এসব বাবু, একটা কথা বলি। বলুন। যে খুনটা হয়েছে, সেই খুনটা আপনার ওই সামনের ফ্ল্যাটে হয়নি, বরং খুন হয়েছে আপনার একদম পাশের ফ্ল্যাটে। পাশের ফ্ল্যাটে কি হচ্ছে সেটা আমি কি করে দেখবো স্যার, বলুন। সেটাই তো বলছি, আপনি যে খুনটা দেখেছিলেন সেটা খুন চলাকালীন তার রিফ্লেকশন ছিল ওই ফ্ল্যাটের কাঁচে, তার প্রতিবিম্ব দেখেছিলেন। কিন্তু এসিপি স্যার, পাশের ফ্ল্যাটটা একদম খালি পড়ে আছে। জানি আমি, কিন্তু কেউ তো লুকিয়ে ছিল, কেউ তো ঢুকেছিল ওই ফ্ল্যাটে, আর সেই ওই অপরাধটা করেছে। স্যার, ধরে নিলাম যে খুন এই ফ্ল্যাটেই হয়েছিল, কিন্তু আমি যে পোস্টারটা দেখেছিলাম ওই সিংহের মুখওয়ালা, ওটা তো এখানে কোথাও নজরে আসছে না। কেশব বাবু, পোস্টার ছিল, ওই বাঘের ছবির পোস্টার ছিল এই ঘরে। এই দেখুন, এখানে লাগানো ছিল। এই চৌকো আঠার দাগটা দেখছেন, এখানেই ছিল। হ্যাঁ স্যার। পোস্টারটা এখানে লাগানো ছিল। হয়তো খুনি যাওয়ার সময় পোস্টারটা নিয়ে গেছে। স্যার, এই দেখুন, রক্তের দাগ। হ্যাঁ, উনি রক্তের দাগটাকে পরিষ্কার করার চেষ্টা করছিল, কিন্তু এই দাগ রয়ে গেছে। কেশব বাবু, এই ফ্ল্যাটের মালিক কে আপনি জানেন? স্যার, নাম তো শুনেছিলাম, অশোক কারকে। ও অস্ট্রেলিয়ায় থাকে, বছরে একবার আধবার আসে, আর চাবিও তো কাউকে দিয়ে যায়নি। আচ্ছা স্যার, রক্ত ছাড়া এখানে আর কোনো চিহ্ন তো নেই। খুনি এই ব্যাপারটা খুব ভালোভাবে খেয়াল করেছে, যাতে আমাদের জন্য কোনো প্রমাণ না ছেড়ে যায়। স্যার, ফ্ল্যাটের ভেতরটা তো পরিষ্কার করেছো, ফ্ল্যাটের বাইরেটা তো পরিষ্কার করেনি। রাইট। ওই খুনি এই ফ্ল্যাটে 2-3 বার তো নিশ্চয়ই এসছে। একবার খুন করার জন্যে, একবার লাশটাকে নিয়ে যাওয়ার জন্যে, আর একবার পরিষ্কার করার জন্যে। ওর আসা যাওয়ার সময় হতে পারে বাইরে কোনো প্রমাণ ফেলে গেছে।
হ্যাঁ, সেটা তো হতেই পারে। এই ডোর ম্যাটে এগুলো তো বালি আর সিমেন্ট। স্যার, বিল্ডিং এ তো কোনো কনস্ট্রাকশনের কাজ চলছে না, তাহলে সিমেন্ট আর বালি এখানে এলো কোত্থেকে? সিমেন্ট আর বালি তো স্যার আমি বিল্ডিং এর ছাদে দেখেছিলাম। স্যার হতে পারে এখানে। এই দেখুন স্যার, ফ্ল্যাটের বাইরে বালি আর সিমেন্ট এখান থেকে এসছে। তার মানে খুনি এখানে ছাদে এসেছিল। কেন স্যার, এই টেরেসে আসার কি প্রয়োজন পড়লো? খুনি নিশ্চয়ই হাওয়া খেতে ছাদে আসবে না, নিশ্চয়ই তার কোনো কারণ থাকবে। কি হতে পারে? স্যার, হ্যাঁ দাদা। দেওয়ালটা ফাঁপা স্যার, কাঠের তৈরি। হ্যাঁ, আর এটাকে রং করা হয়েছে যাতে বাকি দেওয়ালের সঙ্গে ম্যাচ করে যায়। স্যার, হ্যাঁ, এই দেখুন, এই গ্যাপ মনে হচ্ছে দরজা বানিয়েছে। একেবারে আলমারির মতন। স্যার, এটা রনিতা। মাই গড, মারা গিয়েছে স্যার। যদি রনিতার লাশ এখানে পড়ে থাকে তাহলে অনিলা গেল কোথায়? তাহলে কি সবকিছুর পিছনে ওই অনিলার? স্যার, পার্টিতে ঝগড়া হওয়ার পরে অনিলা আর অনিতার পেছনে গেছিল। সে যেই হোক, যে আলমারির মতন কম্পার্টমেন্ট বানিয়েছে, বেশ বড় প্ল্যানিং করেছিল সে। এরকম কম্পার্টমেন্ট একদিনে তো তৈরি হয় না, সপ্তাহখানেক লাগে। স্যার, যদি এটা জানতে পারি যে কোন কারিগর এই বিশেষ কম্পার্টমেন্টটা বানিয়েছে, তাহলে খুনি পর্যন্ত পৌঁছানো মুশকিল হবে না স্যার। আর ছাদে কাজ করতে গেলে সোসাইটির পারমিশন নিয়ে সে কাজ করেছে। ওয়াচম্যান নিশ্চয়ই জানে। ওয়াচম্যানের কাছে জানতে হবে সেই লোকটা কে, যে এই বলুন, আপনি আমাদের সবাইকে এখানে কেন ডেকেছেন? এটা বলার জন্য যে কেশব বাবু সত্যি বলছেন যে এই বিল্ডিং এ একটা খুন হয়েছে, রনিতা খুন হয়েছে। আর এতটা সময় আমাদের লাগলো এই কারণেই যে আমরা সূত্র আর প্রমাণ ভুল ফ্ল্যাটে খুঁজছিলাম, কারণ খুন অন্য কোনো ফ্ল্যাটে হয়েছিল। আর আমাদের এই ভুলের সুযোগটাই নিয়েছে খুনি, যখন আপনারা সবাই ওই ফ্ল্যাটে ঢুকেছিলেন কি হয়েছে দেখার জন্য, যে কে খুন হয়েছে। ব্যাস সেই সুযোগটাই খুনি কাজে লাগায়। ও কেশব বাবুর পাশের ফ্ল্যাটে গিয়ে ঢোকে, রনিতার লাশটাকে ওখান থেকে বের করে, কম্বলে জড়িয়ে সোজা নিয়ে যায় বিল্ডিং এর ছাদে। দেখেছ, আমি ঠিকই বলেছিলাম। লাশ ছাদের ওপরে একদম বিশেষ জায়গায় লুকিয়ে দিয়েছিল, যেটাকে খুনি অনেক দিন ধরে প্ল্যান করে বানিয়েছিল। কিন্তু কথায় আছে না, অপরাধী যতই চালাক হোক, অপরাধী যতটাই চালাক হোক না কেন, সে একটা না একটা ভুল করেই বসে। যে অস্ত্র দিয়ে সে খুনটা করেছে, ওই ছুরিটা ওর হাত থেকে ফসকে যায় আর নিচে পড়ে যায়। আরো নিচেও এসছিল ওই অস্ত্রটা খোঁজার জন্য, যখন কেশব বাবু ওকে পালাতে দেখেছিলেন। স্যার, ওই দেখুন, দেখো আমি বলেছিলাম না। কিন্তু কি করবে বেচারা, ছুরিটা তো সে পেল না, অন্ধকার ছিল যে। তাই ও কি করলো, সেখান থেকে পালিয়ে আপনাদের ভিড়ে মিশে গেল। মানে খুনি আমাদের মধ্যে কেউ? শুধু তাই নয়, আবারও ফ্ল্যাটে গিয়েছিল আর ফ্ল্যাটটাকে খুব সুন্দরভাবে
পরিষ্কার করে এসেছে। আমরা জানতাম না যে খুন কার হয়েছিল, রনিতার না অনিলার, আর কেন হয়েছিল। তারপরে আমরা জানতে পারলাম যে রনিতা খুন হয়েছে যখন আমরা অনিলাকে পেলাম। অনিলা? হ্যাঁ অনিলা, তোমার ড্রিঙ্ক করার বদ অভ্যেসের জন্য ও দিদার বাড়ি চলে গিয়েছিল। অনিলা, সবাইকে বলো রনিতার খুন কেন হয়েছিল। রনিতা একটা বিবাহিত পুরুষের সাথে প্রেম করত, আর আমি ওকে ওই লোকটাকে হুমকি দিতে শুনেছিলাম যে যদিও রনিতাকে বিয়ে না করে তাহলে ওর বউকে সবকিছু সত্যি বলে দেবে। কিন্তু অনিলা ওই বিবাহিত লোকটিকে চিনতো না, আর এই খুন ওই বিবাহিত লোকটিই করেছে। আর ওই লোকটা কে সেটা আমাদের বলবে এই রঘু। হ্যাঁ রঘু, এবার আপনারা সবাই জিজ্ঞাসা করবেন কি রঘু কে। রঘু হচ্ছে সেই লোক যে এই বিল্ডিং এর ছাদে ওই বিশেষ জায়গা বানিয়েছে যেখানে খুনি রনিতার লাশটাকে লুকিয়ে দিয়েছিল। এবার রঘু আমাদেরকে বলবে যে কার কথায় ও ওই কম্পার্টমেন্ট বানিয়েছিল ছাদের ওপরে। বলো তাড়াতাড়ি। বলছি স্যার। ওনার কথা স্যার, ওনার। এই বিল্ডিং এর সেক্রেটারি মহাশয়। এই দাঁড়া। আগে আসবেন, আগে আসবেন, আমাকে ছেড়ে দাও। তোমরা আমার জীবনটা খারাপ করে দিয়েছো, সবার সামনে আমার সত্যিটা বলে দিয়েছো। আমার বউ ওখানে থাকলে সব থেকে প্রথমে আমাকে মেরে দিত। অপরাধ তো করেছো, আর তার শাস্তি তোমাকে পেতেই হবে, কঠোর থেকে কঠোরতম শাস্তি। আপনারা বোঝার চেষ্টা করছেন না কেন? খুন করতে আমি বাধ্য ছিলাম। ওই মেয়েটা রনিতা আমাকে ব্ল্যাকমেল করছিল, সবাইকে সবকিছু বলে দেবে বলেছিল। আমি সমাজে মুখ দেখাতে পারতাম না ওর জন্য, তাই ওকে আমাকে মারতে হলো। আজ তুমি তোমার স্ত্রীকে গিয়ে সব সত্যি কথা বলবে, না হলে আমি গিয়ে সত্যি কথা বলতে বাধ্য হব। দেখো রনিতা, তুমি প্রথম থেকেই জানতে যে আমি আগের থেকে বিবাহিত। আমি আমার বউকে খুব ভালোবাসি, আর আমি এটা কোনো মতেই করতে পারবো না। যাও, তুমি যা করতে পারো করো। মিলন, তুমি আমাকে নিয়ে খেলা করেছো। একটা বছর পার হয়ে গেল, তুমি মিথ্যে কথা বলছো। তুমি সবকিছু মিলন। তুমি কি এটা জানতে না? হ্যাঁ, তুমি ওটাই চাইতে যেটা আমি চাইতাম। তুমি দাঁড়াও, আমি তোমার স্ত্রীকে গিয়ে সব সত্যি কথা বলবো। তুমি এটা করতে পারো না। করবো আমি মিলন। আমি তোমাকে বলছি তুমি এটা করতে পারো না। এই সব কিছু ওই স্কার্ফটার জন্য হলো। না আমার হাত থেকে ওই ছুরিটা পড়তো, না আমি ওটা খুঁজতে যেতাম, না স্কার্ফটা পড়তো, না আপনারা আমাকে খুঁজে পেতেন। অপরাধী পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে লুকিয়ে থাকলেও আমাদের থেকে বাঁচতে পারবে না। সেটা তো তখনই হবে না যখন আপনারা আমাকে জীবিত ধরতে পারবেন। দেখুন, আগে আসবেন না বলে দিচ্ছি। আগে এলে আমি কিন্তু এখান থেকে ঝাঁপ দিয়ে দেবো। দেখুন, আগে আসবেন না, আমি কিন্তু এখান থেকে ঝাঁপ দিয়ে দেবো বলে দিচ্ছি। আগে আসবেন না, ঝাঁপ দিয়ে দেবো এখান থেকে। লাফাবে? হ্যাঁ। লাফাতে পারো? হ্যাঁ। তাহলে যাও। আকাশ থেকে পড়লো আর ওহ, একেবারে মাথা খারাপ করে দিয়েছে আমার।
আজকালকার দিনের বাচ্চারা কোনো শিষ্টাচার নেই, কোনো সময় জ্ঞান নেই। এটা কোনো সময় হলো এত জোরে মিউজিক বাজানোর? এখন আমি পুলিশকে ফোন করছি। হ্যাঁ, রোজ পার্টি লেগেই আছে পার্টি। দাঁড়াও, আজকে আমি দেখছি কি করা যায়। এই 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 কি করছো তুমি? খুন খুন! এই কে আছো এখানে? খুন খুন! হ্যালো সিআইডি, আমি সুন্দরবন সোসাইটি থেকে কেশববাবু বলছি। এখানে এখানে একটি মেয়ের খুন হয়ে গেছে। এটা হয়েছে 1203 নম্বরে। কিন্তু আঙ্কেল, আপনি এত রাত্রির অবধি জেগেছিলেন কেন? আমি তো ঘুমোচ্ছিলাম, কিন্তু এত জোরে আওয়াজ আমার ঘুম ভেঙে গিয়েছিল। আমি দেখবার চেষ্টা করছিলাম যে পার্টি কোথায় হচ্ছে, কিন্তু ততক্ষণে তো খুন হয়ে গিয়েছিল। এই নিন, এসে গেছি 1203। দীপক, কেউ জানেন এই দীপককে? নেহা দেবী কি এসে গেল? কেউ জানতো কি না জানতো? হয়তো খুনি এখনো ভেতরে আছে। দরজা খোলো, দরজা খুলুন। তুমি পালাতে পারবে না, দরজা খোলো বলছি। আঙ্কেল, ভিতর থেকে কোনো আওয়াজ আসছে না তো? খুনি খুন করে পালিয়ে যায়নি তো? আরে আঙ্কেল, নেহা ম্যাডাম, কি হয়েছে? ভালোই হলো তুমি এসে গেছো। তুমি তো এই ফ্ল্যাটের নিচেই থাকো না? তুমি তো জানো মিস্টার দীপককে? আমি সবসময় এই ফ্ল্যাটে তালা লাগানো দেখেছি, কিন্তু কি হয়েছে? কেশব আঙ্কেল কাউকে মার্ডার হতে দেখেছেন। মার্ডার? আরে তোমরা কথাই বলতে থাকবে না, কিছু করবে? এমনও তো হতে পারে যে মেয়েটা এখনো বেঁচে আছে। আঙ্কেল, আমি সেক্রেটারিকে বলে ডুপ্লিকেট চাবি আনাচ্ছি। এত সময় নেই আমাদের হাতে। কারুর মরা বাঁচার সমস্যা এখন। দরজাটা